খাবার দাবার বন্ধ, যা। আরে ভাইজান কখন আসলেন? মুন্না, মুন্না বের হও তাড়াতাড়ি, ভাইজান বিদেশ থেকে আসছে। ঠিক আছে। কি হইতাছে মা এগুলো? বাড়ির মধ্যে এগুলো কি হইতাছে? আরে ভাইজান আইছেন ভালো কথা তো বইলাইবেন না। ভাইজান আইছে তুমি আমার আগে কইবা না। সব কথা পরে হইব, আগে আমার উত্তর দে যে তোর বউ আমার বউরে ধাক্কা মেরে ফালাই দিছে কেন? আমি জানতে চাই এই বাড়ির মধ্যে কি হইতাছে। মাই প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমি এই বাড়িতে একটা বুয়া রাখছিলাম, যে বুয়া কাপড় ধুবা রান্না করব। আর এই বুয়ার লেগে প্রত্যেক মাসে আলাদা টাকা বাড়াইছি, তারপরেও কি লেগে আমার বউ কাপড় দিব? আহা ভাইজান ঠান্ডা হন না, রাগ করতেছেন কেন? মাথাটা ঠান্ডা করেন। আর হইছে কি ওই যে কাজের মহিলা তো রাখছিলাম, আচ্ছা অসুস্থ, এখন কয়টা দিন ধরে অসুস্থ, আপনাই কর এর সাথে এরকম করা আমাদের উচিত। এই জন্য আর কি 2-1 দিনের লেগে একটু ভাবি ধুইতা ছিল। আমার বউ তো ধোয়। সব মিথ্যা কথা, কোনো কাজের মহিলা রাখে নাই। এই বাড়ির যত কাজকর্ম আছে, কাপড় চোপড় ধোয়া আছে, সব বড় বউ মানে দিয়ে করায়। আহা দিলেন তো হাতে আড়িটা ভাঙ্গা। কি কি দরকারটা কি আছিল? দেখতেছিলেন পরিস্থিতি ঠান্ডা করতে গেছিলাম, এটাও হইতে দিলেন না। কোন দরকার ছিল? দেখ ভাই, আমার আর কোনো বুঝ দেওয়া লাগবে না, আমার যা বুঝার আমি সব বুঝ জ্বালাইছি। মাই, তোমার গলায় না স্বর্ণের গয়না ছিল? এই গয়না কই? কানের দুল কই? হাতের চুড়ি কই? হ্যাঁ, আরে এটি কি করছো? আমি যখনই তোমার ভিডিও কল দিছি তুমি সবসময় আমার এটি আইছো, এটি কই? কি করছো এগুলা? ভাইজান আমি কইতাছি ওটা তো ভাবির কাছে আছে। কি ভাবি কোন না কেন, আপনার কাছে আছে না? আমার কাছে কোনো গহনা নাই। তুমি যখন আমারে ফোন দিতা তখন গহনাগুলো আইনা আমারে দিত পরনের লাগা, যেন তুমি দেখো আমার কাছে গহনা আছে। যখন ফোন কাইটা দিতা সাথে সাথে আবার নিয়ে নিত। আমার কাছে কোনো গহনা নাই। বাহ 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 বাহ, বাড়ির মধ্যে এত কিছু হয়ে গেছে অথচ আমি কিছু জানি না। আরে ওই না হয় পরের মাইয়া, আমারে ডরে কিছু কইতে পারে নাই কা, কিন্তু তুমি তো আমার জানাইতে পারতাস যে বাড়ির মধ্যে এত কিছু ঘটতাছে, আমার বউরে এত কাম করিতাছে। না, তোমরা আমারে কিছু জানাও নাই। আমরা তো প্রবাসী, বুঝছো? বুঝে মোবাইলের ছোট স্ক্রিনে দেখি যে আমার পরিবার কত সুখে শান্তিতে আছে। আমার মা, আমার ভাই, আমার বউ, আমার ছোট ভাইয়ের বউ, তারা কত সুন্দর করে রান্না বান্না করতেছে, তারা কত সুন্দর হাসি খুশিতে আছে। হ্যাঁ, আমার বড় কোনো কাম করতে দিতেছে না। আসলে কি জানোস, ওই মোবাইলের ভিডিওর লগে না বাস্তবের কোনো মিল নাই। আর আমি তো ভিডিওতে বইয়ে দেখতাম যে কত সুন্দর আমার বউ বয়ে রইছে, আর কামের বুয়া থালা বাসন দিতেছে, কাপড় ধুয়ে দিতেছে, আমার বোর কোনো কাম করা লাগে না। আর এই যে ভিডিও কল দিতাম যখন, তখন আমার বোর গলায় স্বর্ণের গয়না দেখতাম, আর অনায়া কিছুই দেখতেছি না। আসলে কি জানোস, এই বাস্তবের লগে আর মোবাইলের ভিডিও লগে কোনো মিল নাই। আমার প্রবাসীরা এমনি ঠিক আছে। মাই চলো। ভাইজান শুনেন না, আমরা একটু বৈশা কথা বলি, ব্যাপারটা একটু নরমালি নেন না। আহা ভাইজান পোদ্দারি মারাইতে যান। কি রে, কি করলি এটা তুই? এখন যদি সোনার ডিম পাড়া হাঁসটা যদি ডিম পাড়াটা বন্ধ করে দেয়, তোরনে এই বাসার খাবার বন্ধ হয়ে যাইব। আরে খারাপ আছিস কেন? যা কনভেন্স কর, যা। আরে জোরে কাম, আরে বড় জোরে কাম, শুনি না। আরে জোরে কাম, কত বড় কত। আরে আরে ভাই বোনাই, আরে থাম, কি করতেছস? ভাইজান আপনি আর আমার আটকেন না, ওর আজকে মাইরেই হলাম। ওর কত বড় সাহস, ও ভাবির গায়ে, ও বড় বুড়ের মতো ভাবি তার সাথে বেয়াদবি করছে। তোর তো মনটা চাইতেছে এখনই। ভাইজান আমারে মাফ করে দেন। ভাবি আপনি আমারে মাফ করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর জীবনে এমন করব না। তোর কোনো মাপ নাই, তোর একটাই সাজা, উঠতে বইতে খালি মাইর, এছাড়া তোর কোনো মাপ নাই। আরে থাম না, থাম। ওই যেহেতু মাপ চেতেছে তার মানে ওর ভুলটাই বুঝতে পারছে। মারিস না, বাদ দে। খালি ভাইজান কইছে দেখা তোর আজকের মতো মাফ করে দিলাম, নইলে তোরে উঠতে বইতে কেলাইতাম, বুঝছস? না জানি আমার ভাইজান কত কষ্ট পেয়েছে। থাক ভাইজান, আপনি কোনো কষ্ট পেয়েন না। আচ্ছা ভাইজান ভালো কথা, আপনি হঠাৎ যে বিদেশ থেকে আইলেন, আমার তো কিছুই জানাইলেন না। আপনি আমার আগে কইলে কিন্তু ভালোই হইতো। আমি ওই যে একটা হাইস গাড়ি লই এয়ারপোর্টে এয়ারপোর্ট অটো রিসিভ করতে, ওই বড় লাগেজ টাগেজ হাতে আনবেন না কেমনে কি? ভাইরে, আমি যে আজকে দেশে আহম আমি নিজেও জানতাম না। কয়দিন লেগে আইছেন? 1 সপ্তাহ না আবার যাইবেন কবে? না না, আমি আর যাবো না।
আমি বিদেশ থেকে একবারে বসছি। কাহিনী দেখি কোন তো ভাইজান, আপনি বললেন নিজেও জানতেন না যে আপনি আয়া পড়বেন, আবার কইতাছেন যে আবার ফেরতও যাইবেন না। আচ্ছা হয়েছে কি ব্যাপারটা একটু বুঝে এখন তো আমার ভাই। ভাইরে, আমার শরীরটা বেশি ভালো না, বুকের মধ্যে অনেক ব্যথা করে, বাড়ি কোনো কাজ করতে পারি না। এই যে গত মাসে মাত্র 7 দিন কাজ করছি, এই 7 দিনের টাকা দিয়ে বিদেশে ঘর ভাড়া দিছি আর খাওয়ানোর খরচ দিছি। হে লেগেই তো তখন গত মাসে কোনো টাকা পয়সা পাঠাতে পারি নাই। এই মাসে শরীরের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে গা, এ লেগা মালিকের টিকিট কাইটা আমার দেশে পাঠা দিছে। তোর কি হয়েছে? কোনো বড় অসুখ? ডাক্তার দেখাইছস? আরে কিসের অসুখ না, সুস্থ তাজা ব্যক্তি দাঁড়ায় আছে। আসল কাহিনী হচ্ছে কষ্টে কাম সহ্য করতে পারে নাই, আর ঘরে সুন্দরী বউ আছে, তাই বিদেশে মন টেকে নাই চলে আসছে। তুমি কিন্তু অনেক বেশি কইতাছো, আজে বাজে কথা কইতাছো। আরে মানুষটা যদি অসুস্থ না হয়, এত ভালো চাকরি চাইরা দেশে চলে আসে? আহা তোমরা একটু থামো না, ঝগড়া করতেছো কি লেগা? আর ঠিকই কইছেন ভাইজান, আপনারা বিদেশ যাওয়া লাগবে না। ওই যে ব্যাগ ভর্তি যে টাকাটা আনছেন না, ওটা দিয়ে তো আমাকে ফুল ফ্যামিলি চলে যাবো। কি ভাইজান চলবো না? না না ভাই, আসলে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। যে কটা টাকা আসলো সেটা দিয়ে তো বিদেশে চিকিৎসা করা সব শেষ হয়ে গেছে গা। তখন আমার রাত একেবারেই খালি, কোনো টাকা পয়সা নাই। তাইলে এনে আইছেন কি লেগা? এনে আইছেন কি বাসার ঝামেলা বাড়াইতে? হ্যাঁ আপনারা নাকি ডাকছে? এমনি এই বুড়িটার লয়ে আছি কত অশান্তির পিছে, হাজার হাজার টাকা যায় বুড়িটার পিছে, আর আপনার পিছে কি লাখ লাখ খরচ করবো নাকি? কোনো কাম নাই, মরতেও পারে না আজাইরা ফালতু। আপনি আপনার পরিবারের যতটা নিঃস্বার্থভাবে ভালোবাসেন, তারা ততটাই স্বার্থের জন্য আপনারা ভালোবাসে। স্বার্থ ছাড়া আসলে আপনারা কেউ ভালোই বাসে না। কি হয়েছে তোমারে? তো দেখি শরীরে বাতাস লাগায় ঘুরতেছো, কোনো ব্যবস্থা করছো কি করো না সেটা কও। ব্যবস্থা মানে কিসের ব্যবস্থা? তোমার ভাইজান বিদেশ থেকে যে একটা টাকা নিয়ে আসে নাই, আইসা এসে সে অসুস্থতার নাটক করতেছে, তোমার ঘাড়ে বৈশা বৈশা খাবে, তুমি কিছু বুঝো না? ব্যবস্থা করো না কেন? আরে ভাইজানের ঘরে বইকে আমি কম খাইছি? হ্যাঁ তুমি কত এখন এই অবস্থায় ভাইজানের খারাপ সময় যেতেছে, হয়তো আমার ঘরে 2-3-4 দিন বয়ে খাই দিই পারে, তো এটা তো মাইন্ডের কিছু না। এটা কি কোনো কথা কইলা তুমি? দান বাক্স খুইল্লা বইছে কেন? তোমার ভবিষ্যৎ নেই, আমার ভবিষ্যৎ নেই। ভবিষ্যতে যে আমাদের বাচ্চা কাচ্চা হবে তারা খাইবেটা কি? তোমার সব গোষ্ঠীরে যদি এভাবে খাওয়াইতে থাকো, যখন আমার বাচ্চা হবে তখন কি হবে? তখন কি সে রাস্তায় হাত পাতবো? সেটা ভাবছো কখনো? তাহলে তুমি যখন এত কইতাছো, তুমি যখন সব বুঝতেছো, তাহলে তুমি একটা রাস্তা কইয়া দাও, একটা সলিউশন কইয়া দাও। সলিউশনও কইবা না আর হুদাই প্যাক 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 করবা, তাইলে হইব নি? বাড়ি ভাগ করো, চুলা ভাগ করো, আজকের পর থেকে হ্যাঁ হ্যাঁ গোড়া খাবো, আমরা আমার গোড়া খাবো, বাস কথা শেষ। আরে তুমি কি কইতাছো? বড় ভাবি পোয়াতি, আর এছাড়াও ভাইজান যে বিদেশ থেকে কোনো কাজ বাজ কিচ্ছু নাই, ভাইয়ের কাছে একটা টাকাও নাই। এখন তুমি কই এই অবস্থায় যে চুলা মুলা ভাগ করে দেই, তাহলে তো না খেয়ে মরবো। এটা কি করা ঠিক হইব? আরে ভাই, তুমি কি দানবীর হয়ে গেলে নাকি? এই যুগে সবাই নিজস্ব নিয়ে ভাবে, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে। তোমার উচিত নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা, নিজের দিকে তাকানো। কেন আমি যখন ভবিষ্যতে পোয়াতে উমো, তখন কি খরচ সামলাইতে পারবা? কও দেই, কও না কে এখন? কথাটা তো ঠিকই কইছো, এইভাবে তো একটা বড় চিন্তা করে দেই নাই। আসলেই তো ওরা তো যে আমার কলুর বলদ পায় একদম মাথার উপরে কাড়াল ভাঙ্গা খেতেছে। কাড়াল ভাঙ্গা খাস না? খাওয়া দেখতাছি তোর কাড়াল ভাঙ্গা। দিছি আগুন লাগে, এইটাই তো চাইছিলাম, চুলাও ভাগাবে বাড়িও ভাগাবে। কথা বিয়ার পরেতে আমার জীবনটাই শেষ। কি ব্যাপার লিয়া? বাড়িতে আমরা মানুষ 5 জন, কিন্তু তুমি তো 2 জনে রান্না করছো। কি হয়েছে? তুমি চুপ করে রইছো কে? এখন মুখ দিয়ে সাউন্ড বাইরা না, বলো তাদের। আরে তলাটা তো গিলতে দিবি অজয়টা। আরে হ ভাইজান, ইল্লেগা 2 জনের রান্না হয়েছে, এটাকে আপনি বুঝেন না? বড় কইছেন বাতাসে। আজকে থেকে আপনারা আপনাকে মতো রান্না করবেন, আপনারা আপনাকে মতো থাকবেন, আর আমরা আমগো মতো তো রান্না করছি, অমনেই থাকবো অমনেই খামো। মানে আপনাগর হিসাব আপনাগর, আমগর হিসাব আমগর, এক কথায় চুলা বাক। আরে ভাই, তুই এগুলা কি কইতাছস? আমার কাছে একটা টাকাও নাই, আমি কোনো
কাজ কাম পাইতেছি না। আর এই মুহূর্তে যদি তুই চুল আলাদা করে হালাস, তাহলে তোর ভাবি আর আমি খামু কি? আরে ভাই, আপনি আর ভাবি কি খাইবেন এটাকে আমারে গেলে হইব? আপনারা কি খাবেন এটা তো আপনারা বুঝবেন। মানুষে তো খাওয়ান লাগে ভিক্ষা টিক্ষাও করে, আপনারা ভিক্ষা করতে পারেন না। কি এই অসুখ মসুখ লয়ে পড়ে আছেন? এই অসুখ মসুখের নাটক বাদ দিয়া সুন্দর মতো একটু বাইরে গিয়ে ইনকাম করেন না। ইনকাম করলেই তো খাইতে পারেন নাকি? আরে ভাইরে, 6টা বছর বিদেশ করছি, কত কষ্টের কাম করছি। প্রতি মাসে তোকে টাকা পাঠাইছি যাতে তোকে কষ্ট না হয়, তোরা যাতে ঠিকঠাক মতো খায় পরে থাকতে পারোস। আমি বিদেশের মাটিতে যে কষ্টের কাম করতাম, তুই যদি একদিন দেখতি তুই ভয় পেয়ে গেতি ভাই। যাও গা, এই কথা কয়ে লাভ নাই। তুই চুল আলাদা করবার চাস কর, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু ভাই, আমার 3-4 দিন সময় দে, আমি একটা কাজের ব্যবস্থা করি, তারপরে না হয় তুই চুল আলাদা করিস। এ ভাই, কোনো টাইম দিতে পারবো না। কি এর টাইম? এত টাইম করেন কি লিখে? হ্যাঁ শুনেন ভাই, কোনো টাইম নেই। বাঘ হয়েছে মানে এখনই হয়েছে। এখন ফাইনাল কথা হয়েছে গিয়া ভাই, আপনারা আপনাকে মতো দেখেন কেমন রান্না বার করবেন, অমনে করে আমরা খানগা জ্বালায়েন না তো। আবার দাঁড়ায় আছে ভাই, আপনি যদি দাঁড়ায় থাকেন আর খাবার দিকে যদি নজর দেন তা তো পেট খারাপ করবো রে ভাই। আপনি কি চান আমরা অসুস্থ হয়ে যাই? নিজে অসুস্থের পর আম করে আবার অসুস্থ করতেছে। আচ্ছা আচ্ছা, আমরা যাইতেছি, তোরা খা। চল। আরে আম্মা তুমি কই যাও? তুমি বহো আমগুলো লগে, তুমি আমগুলো খাও, সমস্যা কি? না আমার খাবার দিও। যে ঘরে আমার বড় পোলা বড় বউ খাওন পায় না, সেই খাওন আমার গলা দিয়া নামবো না। তোরাই খা, খুব আরাম করে করে খা। বড় পোলার দুঃখে বাঁচে না, দুঃখের আউ আউ খাওয়া লাগবো না। আমি একটা অযোগ্য স্বামী। তোমার এই পোয়াতে অবস্থায় আমি তোমার মুখে খাওন তুলে দিতে পারতেছি না। আমার মাটা বৃদ্ধ, এই বয়সে আমার লেগে কষ্ট করতেছে। আমি হ্যার মুখে খাওন তুলে দিতে পারতেছি না। আমি একটা কুলাঙ্গার সন্তান। এইভাবে কইেন না তো, এভাবে করলে কষ্ট লাগে। আরে আপনার এই ভাইয়ের বউ লইগা কত কিছু করছেন, যখন যা চাইছে তাই দিছেন, তাই করছেন। আর আজকে তারা আপনার লগে বেইমানি করছে। আমার না বিশ্বাসই হইতেছে না তার আপনার লগে এমন করব। বাপটা না সেই ছোটবেলা থাকতে মরে গেছে। সেই ছোটবেলা থেকে আমি আমি পুরো সংসারের দায়িত্ব নিছি। জীবনে নিজের কোনো শখ আহ্লাদ রাখিনি। একটা ভালো জিনিস খাইতে মন চাইলে খাই নাই। অনেক পরিশ্রম করতাম জানো। আমার এই ছোট ভাইটা এই এতটুকু আসলো, আমি ওরে কোলে পিঠে করে মানুষ করছি। কোনো সময় বাপের অভাব বুঝতেই নেই গা। আমি সারাদিন কঠোর পরিশ্রম করতাম, রিক্সা চালাতাম, ভ্যান চালাতাম, মাটি কাটতাম, যত কষ্ট করা লাগে আমি করতাম। তাও আমার এই ছোট ভাইটারে কোনোদিন কষ্ট দিইনি গা। আর কোনো সময় মাটিতে রাখি নাই জানি পিঁপড়ায় কামড় না দেয়। ওর অনেক আগলায় রাখছি জানো। আমি টাকা পয়সার অভাবের লেখা নিজের পড়াশোনা বাদ দিয়ে দিছি। নিজের জীবনে পড়াশোনা করি নাই, ওরে পড়াশোনা করাইছি। আমি সবসময় চাইছি যে আমার ছোট ভাইটা মানুষের মতো মানুষ হোক, সমাজের 10 জনের মধ্যে একজন হোক। জানো, আমি যখন বিদেশ যাই না, দিন রাত কঠোর পরিশ্রম করতাম। আর সবসময় একটা কথা ভাবতাম যে আমার যত কষ্টই হোক, আমার পরিবারের জানি কোনো কষ্ট না হয়, আমার মায়ের যাতে সুখে থাকে, আমার ভাই যাতে সুখে থাকে, ওর যাতে কোনো কমতি না হয়। আমার ভাই আমারে মাঝে মাঝে ফোন দেয়, কইতো ভাই আমার এত টাকা লাগবে, আমি জিনিসটা কিনো, আমার পছন্দ হয়েছে। আমি কোনো সময় না করতাম না। আমি ওরা বুঝতে দিতাম না যে আমার কাছে টাকা নাই। আমার কষ্ট হলো আমি যেমনি হোক জোগাড় করে পাঠাই দিতাম। জানো, একদিন আমার ভাই আমার ফোন দেখে কয়, ভাইয়া আমার না গরম লাগে, আমি একটা ঠান্ডা ফ্যান কিনো যেটাতে ঠান্ডা বাতাস আহে। আমি বুঝি ভাই ঠিক আছে, আমি পাঠাবো। আমি 2 ঘন্টা কাম বেশি করতাম, মাথার গাম পায়ে আলাইতাম। আমার নিজের একটা ভালো জিনিস খাইতে মন চাইলে খাইতাম না, ভালো একটা জিনিস পছন্দ হলে কিনতাম না। আমি ওর সব শখ পূরণ করতাম। আরে এই ভাইটা আজকে কেমনে পাবো আমরা আলাদা করে দিতে? বাজান, আমার নিজের টাকায় চাল ডাল আনা
রান্না করে দিয়ে আইছি, এইগুলি তোমরা খেয়ে নাও। কি কো মা, তুমি খাওন লইছো? এই বয়সে আমার উচিত তোমারে খাওন দেওয়া, কিন্তু তুমি এই বয়সে আমারে খাওন লইছো। কষ্ট আমার বুকটা ফাইটা গেতেছে মা। বাজান, এসব কি কস তুই? তুই কি আমাকে জন্য কম করছস? আরে দিন রাত পরিশ্রম করছস এই সংসারটার জন্য। দিন রাত পরিশ্রম করে দিন শেষে যখন বাড়িতে আসতি, তখন এই যে বড় বড় রুই মুরগি সব নিয়ে আমগো খাওয়ানোর জন্য নিয়ে আসতি, আর আমরা সবাই মিলে একসাথে বসে খাইতাম। আর তুই বিদেশ যাওয়ার পরের থেকে ওই বেইমানটা আমাকে শুধু শাক আর শুটকি ভর্তা খাওয়ায়া সব টাকা ও নিজে ব্যাংকে রাখে। আমি জানি রে বাজার, তুই আমাকে ভালো মন্দর জন্যই তো সবকিছু করছস। আচ্ছা শোন, তুই সংসারের জন্য অনেক করছস, এখন আমার যতটুকু পারছি আমি করছি, এখন খায় দে। মা আহ, সবাই একলগে খাই। বাজান রে, দুনিয়ার মধ্যে আমি একজন অভাবী মা, যে নাকি তার সন্তানের মানুষ বানাইতে পারি নাই। আজকে যদি সন্তান মানুষ করতে পারতাম, তাহলে মুন্না এত বড় বেইমানি তোর সাথে করতে পারতো না। আম্মা এভাবে কয়েন না তো। মুন্নাও আপনার পোলা, ফয়েজ আপনার পোলা। ফয়েজ তো চাইছিল সবাই নিয়ে ভালো থাকতে, একলগে থাকতে, কিন্তু নিয়তি হার পক্ষে নাই। হ্যাঁ, কি করবো কোন? বাজান, এখানে কিছু গয়না আছে, তুই এগুলি বিক্রি কইরা একটা ব্যবসা দে। না না মা, কি কইতাছো? আমি তোমার এই গয়না নিতে পারবো না, আর তোমার এই গয়না বেচা এত বড় পাপ করতে পারবো না। আমার ভাগ্যে যা আছে তাই হবো, আল্লাহ একটা ব্যবস্থা করবোই। তুমি তোমার গয়না লিয়ে যাও মা। আরে জীবনে বাইসা থাকলে আমি অনেক গহনা পড়তে পারবো। আমার ছেলের বউ না খায়া থাকবো, আর আমি গহনা পয়রা ঘুরে বেড়ামো। এগুলি বিক্রি কইরা তুই ব্যবসা শুরু কর। তোর ব্যবসা যখন ভালো হইব, তখন আবার আমার ফেরত দিয়ে দিস। আম্মা তো ঠিকই কইছে, আপনি গহনাগুলো নেন, নিয়ে বিক্রি কইরা ব্যবসা করেন। যখন ব্যবসা ভালো হইব, আমার আবার নতুন গয়না বানাই দিবেন, তার গয়না তার ফেরত দিয়ে দিবেন। আর না করেন না। আমি অনেক ভাগ্যবান জানো মা, যে তোমার মতো একটা মা পাইছি। আমি কখনো কল্পনা করি নাই যে আমার এই দুঃসময় তুমি আমার পাশে দাঁড়াইবা। সত্যি মা, আমি অনেক ভাগ্যবান। বাজান, পরিবারের নিয়ম হইতেছে কেউ যদি বিপদে পড়ে সবাই মিলা তার পাশে দাঁড়ানো, আর আমরা তো সবাই মিলাই একটা পরিবার। আম্মা, কি হয়েছে? তুমি আমার মা হয়ে আমার ঠগাইতে পারলা? আমার তো তোমার মা ডাকতেই লজ্জা লাগতেছে। ঠিক যা কবি সোজাসুজি কর। এখন তো মনে হয় ভাজা মাছটা উল্টে খাইতে জানেন না, তাই না? হ্যাঁ, কিছু বুঝেন? আপনি নিজের বড় পোলাটার দিকে সব করে দিলেন, নিজের বড় পোলাটারে সব দিয়ে দিলেন, কিন্তু আমার লগে এরকম কেন করলেন? আমি কি রাস্তায় পড়ে আইছি আর আপনার বড় পোলারে কি মানে পেটে ধরছেন? আমার কি টোকাই আনছিলেন? হ্যাঁ, এমনভাবে আপনি আমার ঠকাইলেন কেন? আপনি আপনার সব গহনা আপনার বড় পোলারে দিয়ে দিলেন, আমার দিলেন না কেন? ওইখান তো অর্ধেক আমি পাই না, ওটাকে আমার কোনো হক নাই, আমার অধিকার ছিল না? ধর, এদিকে অর্ধেক না, এদিকে পুরা গয়নাটাই আছে। আমার ভাবতে অনেক অবাক হয়েছে, যেই পোলা কিনা তার মাল লগে এমনি দুর্ব্যবহার করে, সেই পোলা আমারই ছোট ভাই। ছি! হ্যাঁ, এসব লজ্জা দিয়ে কি আর পেট ভরবো? লজ্জা দিয়ে তোর পেট ভরবো না, তাই না? এই যে নরম হয়েছিলাম, নরম পায়ে তো ঠিকই আপনারা সবাই মিলে আমার ঠগাই দিতেছিলেন। আজকে যদি শক্তটা না হইতাম, তাহলে তো আমার এই হকটাও গেছিল গা। ভালো হয়েছে শক্ত হয়েছি, এর লেগে আমি আমার হকটা পাইছি। থাকেন আপনারা আপনাদের অধিকার নিয়ে। বাবা রে, তুই ওরে সব গহনা দিয়ে দিলি, এখন তুই ব্যবসা করবি কেমনে? আর কতদিন এইভাবে কষ্ট করবি?
তাছাড়া বৌমার তো ডেলিভারির তারিখও সামনে চলে আসছে। মা, আমার জানা মতে আমি জীবনে কারো ঠকাইনি। দেখবা আল্লাহ ঠিক না ঠিক একটা ব্যবস্থা করে দিব। আল্লাহ ভরসা। কি ব্যাপার ফয়েজ ভাই, মানুষে বিদেশ থেকে আইসা জায়গা জমি কিনে বাড়ি ঘর বানায়, আপনি তো মিয়া পুরাই উল্টা, আইসাই জমি বেচা শুরু করে দিছেন। কি বিদেশ গিয়ে কিছু করতে পারেন নাই নাকি? কি করবো জাহিদ ভাই, সবই আমার কপাল। আমার কপালে যদি না থাকে তাহলে কেমনে করুন কন? জাহিদ ভাই, অনেক সমস্যার মধ্যে আছি। ভাবতেছি এই জমিটা যদি বেচতে পারি তাহলে এই টাকা দিয়া গ্রামে ছোট্ট একটা ব্যবসা দিব। দেখেন ভাই, এখন যদি ব্যবসা করে কিছু একটা করতে পারেন তাহলে তো ভালোই হয়। ও ভাই, কি ব্যাপার জাহিদ ভাই, কি হইছে? আর কাহিনী কি? জমির পাশে দাঁড়ায় এই কথাবার্তা কইতাছেন জমি নিয়ে, কি কোন সমস্যা নেই? না না না, কোনো সমস্যা না। এই তোমার ভাই বলতেছে ছোট একটা ব্যবসা শুরু করব, তাই কিছু টাকা পয়সা লাগবো, এই জমিটা দেখতে এলাম, আমিই কিনবো আর কি। আমার জমি বাইজান আবার কেমনে বিক্রি করব? আর আপনিই বা কিনবেন কেমনে? মুন্না, তুই এগুলো কি কইতাছস? তোর জমি মানে? আরে এই জমি তো আমার, এই জমি আমি আমি কিনছি। তো তোর জমি কবে থেকে হইলো? বুঝছি ভাইজান, বিশ্বাস হইতাছে না তো, দাঁড়ান একটা মিনিট, আমি লইতেতাম। এই যে দেখেন, দেখেন স্পষ্ট লেখা আছে যেটা আমার জমি। কইতাছি বিশ্বাস তো হইতাছে না, দেখেন তো নাম ডাকার। এই যে দেখেন, আসলেই তো ফয়েজ ভাই, এখানে স্পষ্ট মুন্নার নাম লেখা, আপনি কেমনে কোন এটা আপনার জমি? অসম্ভব, এই জমি আমি কিনছি। মুন্না আমার ফোনে কইলো যে ভাইজান বাড়ির পাশে একটা জমি বিক্রি হইব। কে না কে কিনে কেমন মানুষ হয়, আঙ্গুলকে যদি না মিলে একটা কাম করেন, আপনি টাকা পাঠান, জমিটা আমরাই কিনে আলাই। আমি তো ভাবলাম যে আমার ছোট ভাই তো ঠিকই কইছে, বাড়ির পাশে জমি বিক্রি হইব, আমরা কিনলে তো ভালো হইব, ঠিক না? আমি 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 ওর টাকা পাঠাইছি, এই টাকাতেই জমি কিনছে। এই জমি ওর না, এই জমি আমার, এটা আমার টাকাতে কিনছে না, এটা আমার জমি। বুঝছি ভাইজান, শেষরামি শুরু করে দিচ্ছেন না? টাকা পয়সা নাই লাগি শেষরামি শুরু করবেন? এই শেষরামি করলে কি হইব? কেমনি মিছা কথা বলে কইতাছেন? হ্যাঁ, একটা বড় কি খারাপ লাগতেছে না? এই বাসা সবাই জানে যে এই জমিটা আমি কিনছি আমার শ্বশুর বাড়িতে টাকাই না, আর আপনি কইতাছেন এটা আপনার জমি না? ভাই এসব শেষরামি বাদ দেন, বড় হইছেন, বড়র মতো থাকেন। দেন তো ভাই দেন, আপনারা আপনাকে মতো বুঝেন কি করবেন। এই মুনা, মুনা, আমার জমি, আমার জমি, আমার মার পেটে আপন ছোট ভাই আমার লোকে বেমানি করছে। ওই কয় এই জমি বলে ওর থেকে কিনা, এরা বলে ওর জমি। আমি বিদেশের মাটিতে কত কষ্ট কইরা মাথার গাম পায়ে বালাইয়া কুত্তার মতো খাইটার টাকা কামাইছি, ওরে 7 লাখ টাকা পাঠাইছি। এই টাকা দিয়ে এমন নাই জমি কিনা ওর নামে করে লিছে, আমার লগে বেমানি করছে। আমার জমি হইলিয়া গেছে গা, আল্লাহ। আপনার এখন কথা কম, যদি মনে কোনো কিছু না করেন। কি কথা কইবা কও? দেখেন, আমার এখন সমস্যা চলতেছে, খারাপ দিন, অল্প কিছু টাকা হইলে আমাকে সমস্যার সমাধান হয়ে যায়। আপনি যদি একটা ব্যবসা দিতে পারেন তাহলে 2 দিন আমাকে থাকবো না। তাই তার জন্য টাকার দরকার, তা টাকা কিন্তু একজন দিব যদি আপনি নেন। কি কইতাছো? মানে তুমি কার কথা কইতাছো? মমের কথা কইতাছি। আমরা যদি আমাকে সমস্যার কথা যায় মমরে খুইলা কই, হ্যাঁ কে মুখ ফিরায় থাকবো কন? টাকা অবশ্যই আমাকে দিবে, আপনি শুধু আমার লাগে একবার চলেন। দেখো, বিষয়টা রাগের না, বিষয়টা হইছে এমনি আমি তোমার পালাই বিয়ে করছি। তোমার মা এমনি আমার উপর অনেক রাগ, তাছাড়া তার মেয়েরে তার কাছ থেকে চিনাই নিয়ে এসেছি। এমনকি আমার এই বিপদের সময় পাশে দাঁড়াইবো কম? ধুর, এটা মেলা দিন আগের কথা, এখন আর তার মনে কোনো রাগ নাই। আর তাছাড়া মমের লগে আমার প্রায় কথা হয়, হ্যাঁ খুশি, কোনো সমস্যা নেই। আপনি চলেন, টাকা দিব। এখন আমরা 2 জন আছি, কয়দিন পর আমরা 3 জন হব, আমাদের খরচ বাড়বে না কন? তাছাড়া মা বয়স্ক মানুষ, কতদিন তার ওষুধ দেওয়া হয় না, তাও তো ওষুধটা ঠিকঠাক খাওয়ান লাগবো কন? আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমার কথাটা শুনেন। দাদা
থাক 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 বসো। আমার শরীরটা ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ ভালো। আর তোমরা দুজন ভালো আছো, এটা দেখে আমার আরো ভালো লাগছে। তোমরা ভালো থাকো এই দোয়াই করি। মম বয়সে বিদেশ থেকে আইসে 15-20 দিন হয়ে গেছে। তুমি তো একবার চাইলাম আমাকে বাড়িতে যাইতে পারতা, গেলা না কেন কও তো? যাবো রে মা, সময় তো শেষ হয়ে যায়নি, আমি অবশ্যই যাব। শোন মা, চুলায় আমি একটু ফিরনি বসাইছি, তুই যা নিয়ে আয়, ভয়েস কিনে দে। বাবা, মাহি বললো তোমার 5-6 লাখ টাকার দরকার। আসলে 5-6 লাখ টাকা তো কম অ্যামাউন্ট, তোমাকে আমি 15 লাখই দিব। তুমি 15 লাখ দিয়ে ভালোভাবে বিজনেসটা শুরু করো। আম্মা 15 লাখ টাকা দিবেন? 15 লাখ টাকা দিলে তো ভালোই হয়, তাহলে আমি একটা বড় করে ব্যবসা করতে পারি। কিন্তু আম্মা, আপনার কিন্তু আমি এই টাকাটা একবারে দিতে পারবো না, ভাঙে ভেঙে দিতে হবে, অনেকগুলো টাকা তো। আচ্ছা, তোমাকে টাকা ফেরত দিতে হবে না, 15 লাখ না, তোমাকে আমি 50 লাখই দিচ্ছি। কিন্তু এখানে আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? শর্তটা হলো মাহিকে তোমার তালাক দিতে হবে। বলেন আম্মা, কি বলেন আপনি? এটা আপনি কিভাবে ভাবতে পারলেন? মানে আমি অবাক হয়ে যাইতেছি এই কথা শুনি না যে আপনি এখনো আপনার মাথার মধ্যে এগুলো লালন করতেছেন। মাহি প্রেগনেন্ট, ওর পেটে আমার সন্তান, কয়দিন পর মাহি মা হইব, আমার ঘরে ফুটফুটে একটা সন্তান আইব। আর এই সময় আপনি আমার টাকার লোভ যাইতেছেন যে মাহির যদি আমি ছাইরা দিই না। আপনি কত টাকা লোভ দিয়েছেন আমারে? 50 লাখ টাকা। আরে 50 লাখকে যদি আপনি 50 কোটি টাকা দেন না, তারপর আমি মাহিরে ছাড়ব না। কারণ কি জানেন, আমি মাহিরে ভালোবাসা বিয়ে করছি। আমি তো ভাবছিলাম যে আপনি আমার জামাই হিসেবে মেনে নিচ্ছেন, কিন্তু না, আমি ভুল আসছিলাম। অনেক আশালে আইছিলাম আপনার কাছে যে আপনি আমার উপকার করবেন, এই বিপদ দিনে পাশে দাঁড়াবেন, কিন্তু না, আপনি তো মানুষ না, আপনার একটা মাহি। মাহি, চলো। আরে কি হইছে, কথা কইতাছেন না কেন? আমি দম ধরে আছেন কেন কোন তো? বুঝছি, মম আপনার ওই সব কথা বলছে, এই জন্য এমন করতেছেন। কথাগুলো ভুলেন নাই। মাহি, আমি পৃথিবীর সবকিছু মেনে নিতে পারবো, কিন্তু তোমারে হারাতে পারবো না। আরে দূর, বাদ দেন তো। মানুষে কি কইলো না কইলো হে নিয়ে আমার লগে মন খারাপ করে থাকলে হইব? মানুষে কইলে কি আমি আপনার সাইডে যাবো, নাকি আপনি আমার সাইডে চলে যাবেন? কোনটা? আমরা কেউ কাউরি চাই না, সুখে দুঃখে এক লগে থাকবো। আচ্ছা, একটা কাম করলে কেমন হয়? আমরা যেহেতু ঢাকায় আইছি, আমার ওই যে ছোট বোনটা আছে না তাসনিয়া, আরে ও তো ঢাকাই থাকে, ওর জামাইলিয়া। আমার মনে হয় কি ওর বাসায় গেলে ভালো হইব, একটা উপায় হইব। আরে আমি যখন বিদেশ আসছিলাম তখন তাসনিয়ার জামাইরে আমি 5 লাখ টাকা দিছিলাম। এই টাকা দিয়ে ব্যবসা করে তো এখন এত বড় ব্যবসা হয়েছে। একটা কাম করি, চলো তাসনিয়ার বাড়িতে যাই, আমার জামাইরে কইলে আমার টাকা পয়সা দিব। এই টাকা দিয়ে নাহলে একটা ব্যবসা বাণিজ্য করলাম। আমার মনে হয় কি জানো, ওর কাছে গেলে খালে তাই দিব না। চলো চলেন। সূর্য ভাই, সবই তো শুনলা, এখন টাকাটা হইলেই ব্যবসাটা শুরু করতে পারি। ভাইজান সব কিছু ঠিক আছে, কিন্তু আমার হাতের অবস্থা তত ভালো না, ব্যবসাও ভালো যাইতেছে না। আর আপনি চাইছেন থাকলে কি আমি না করতাম? আপনি যেমন চাইছেন অবশ্যই আমি আপনাকে একটা ব্যবস্থা করে দেব। ভাবি, আমি দুপুরে রুই মাছের গরু মাংস রান্না করি। আর ভাইজান, তুমি তো গরম ভাত দিয়ে গরু মাংস অনেক পছন্দ করো, আমি রান্না করি, দুপুরে তোমরা খায় দে, তারপর যে ভাইজান। আচ্ছা যা, তুই রান্না চলে, দুপুরে খাইয়ে যাবো না। আচ্ছা ভাবি, আপনি বসেন, আমার জরুরি একটা ফোন আসছে, আমি আসতেছি। তোর ভাই আর ভাবি কি শুরু করছে? আমি কি ব্যাংক খুলে বসছি না টাকার গাছ লাগাইছি যে টাকা চাইতে চলে আসছে? সূর্য, তোমার আল্লাহর দোহাই লাগে, আমার ভাই ভাবির না কিছু বললো না, এরা টেবিলের মধ্যে বসে আছে। কেন লজ্জা লাগে? ওনাদের কি লজ্জা শরম আছে? ছোট বোনের বাড়িতে টাকা চাইতে চলে আসছে, যদি আত্মীয় স্বজন না লাগতো ভিক্ষুকের মতো গার ধাক্কা দিয়ে বের করে দিতাম। সূর্য, তুমি বেশি বারবার করতেছো, তুমি ভুলে যেও না, তুমি যাদেরকে অপমান করতেছো তারা এক সময় তোমাকে টাকা দিছে। আমার ভাই যদি তোমাকে ওই সময় টাকা না দিত, তুমি আজকের এই সূর্য হয়ে উঠতে পারতা না। রাখ তোর ভাইয়ের টাকা, তোর ভাইয়ের টাকা এক টাকা করে সব টাকা পরিশোধ করছি।
তোর ভাই আর ভাবিরে সুন্দর করে খাওয়াইয়া বাড়ির থেকে বের করে দে। টাকার জন্য যেন জ্ঞান জ্ঞান আমার না শুনতে হয়। ছাড়। শালার তো বাড়িটাই আমার। দেখতেই তো বেটা মনটা বইরা যাইতাছে। ইস, অস্থির একটা বাড়ি। শালা। এ দাঁড়ান 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 ভাই, কই যান? আরে কই যাবো, ঘরে যাই। ঘরে যাইবেন তো ভালো কথা। আসলে ভাইবা দেখতেছি কি, আমি ওই ঘরটায় থাকি আর ঘরটাও ফাঁকা থাকে, তো এই ঘরটা ভাড়া দিয়ে দিব। ঘরের টাকাও তো পাওয়া যাবো। কি কোন? কি কস মানে ঘর ভাড়া দিবি মানে বুঝলাম না, তুই কি কইতে চাস কইলা ক। ব্যাপারটা হয়েছে গিয়া, বর্তমানে কি এই পুরা যে বাড়ি ঘর আছে পুরাটার মালিকই তো আমি। তো এই হিসাবে কি এই বাড়িটার মালিকও আমি নাকি? যেহেতু এই বাড়িটার মালিক আমি, তা আমি থাকি কি ওই রুমে। তো যেহেতু ওই রুমে থাকি, তাকে এই রুমটা তো খালি পড়ে থাকে। তাই ভাবতাছি ওই ঘরটা ভাড়া দিয়ে দেই, এতে 5,000 টাকা হইলেও তো আইব। 5,000 টাকা ভাড়া দিতেই পারবো। কিন্তু ভাই, আপনি আমার ভাই মানুষ, আপনার লেগে ডিসকাউন্ট যান 4,000 দিন আপনি। এই গ্যাস বিল পানির বিল এগুলা কিন্তু আলাদা। যদি ভাড়া দিতে পারেন তাহলে থাকেন, আর নাইলে ভাই চলে যান। এই তুই কি কইতাছস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বাড়িতে আমি থাকুম, আমার ঘর ভাড়াতে থাকুম। দেখ, এই বাড়িতে যেমন তোর অধিকার আছে তেমন আমার অধিকার আছে। এই বাড়ির অর্ধেক তোর আর অর্ধেক আমার। হ, আপনার অর্ধেক ভাগ, কিন্তু এটা ছিল, এখন আর নাই। কারণ আপনি ভুললা যায় না যে আপনি নিজের ব্যবসার লাইগা আমার থেকে টাকা ধার নিছেন, আর সেই ধারের টাকা আপনি শোধ করতে পারেন নাই দেখা এই বাড়িটাকে আপনি আমার নামে লেখা দিছেন। আপনি বিশ্বাস করতেছেন না, তাই তো? সমস্যা নাই, এই যে দলিল দেখেন, দেখেন স্পষ্টভাবে আমার নাম লেখা আছে। বর্তমানে পুরা বাড়ির মালিক এখন আমি। মিথ্যা, সব মিথ্যা। এটা হলো ভুয়া দলিল। তুই ভুয়া দলিল বানায়া তুই পুরা বাড়িটা নিজের নামে করে নিছিস, তাই না? দেখ, আমি তোর থেকে কোনো টাকা পয়সা লই নাই কা, তুই সব মিথ্যা তো কইতেছস। এই বাড়ি আমার। আহা ভাইজান, আপনি চিল্লাইতেছেন কেন? চিল্লাইলে কি এবারে আপনার হয়ে যাবো নাকি? চিল্লাই তো এবারে আপনার করতে পারবেন না, তাহলে হাফাবো চিল্লাইতেছেন কি লেগে আজাইরা? হ্যাঁ, এইবারে এখন আমার মানে আমারই, স্পষ্ট ভাষায় কইছে এটাই ফাইনাল। আপনি যদি ঠিকঠাক মতো না মাইন না নেন, দেশে কিন্তু আইন আছে, এটা মনে রাখেন। এই বাড়ি আমার জামাইয়ের হিসাবে। জামাই মারা যাওয়ার পর এই পুরা বাড়ির মালিক এখন আমি। তুই কিভাবে এই বাড়ির মালিক হতে পারোস আমারে ছাড়া? দেহ আম্মা, ঝামেলা করো না, তুমি টেনশন করো না, তোমার সব দায়িত্ব আমি নিমু। তুমি এই বাসায় থাকবা, ফিরবা, আরাম করবা, খাইবা, ঘুরবা, যা হইতাছে হইতে দাও। তুমি কথা বাড়ায় না তো, বারবার আল্লাহ দেও খালি। আরে তোর কাছে থাকা মানে তো হলো জাহান্নামে থাকা। আমি তোর কাছে থাকতে যাবো কেন? উল্টা তুই আর তোর বউ আমার বাড়িতে থাকতেছস। গ্রামের যত মুরব্বীরা আছে, গণ্যমান্য ব্যক্তিরা আছে, সবার আইনা তুই প্রমাণ করবি কিভাবে এই পুরা বাড়ির মালিক তুই হতে পারিস। তুই তো তোর বড় ভাইয়ের সবকিছু কেড়ে নিছস, এখন এইটুকু জায়গা সেটাও তুই কেড়ে নিতে চাস। আল্লাহ সহ্য করবো না, তোর উপরে আল্লাহর গজব পড়বো। এই আম্মা, এর কিন্তু বেশি হইতাছে। তুমি যদি আর একবার এরকম করো, তোমার অগলকে বাইর করে দিমু। রাস্তায় তখন যে হাত পাইতে ভিক্ষা করবা, তখন বুঝবা কেমন লাগে। ক্ষুধার জ্বালায় তো বুঝো নাই, এর লেগে এখন এরকম চ্যালেঞ্জ করে কথা কইতাছো নাকি? তোর এত কলিজা, তুই আমার বাড়ির থেকে বাইর করে দিবি? আরে তুই যে হাত দিয়ে আমার এই বাড়ির থেকে বাইর করবি, তোর সেই হাত নষ্ট হয়ে যাইব। আল্লাহ কোনোদিনও সহ্য করবো না, আল্লাহ তোর উপরে গজব ফালাইবো। আরে একটা মানুষের সবকিছু কারা নিয়ে তুই তারে পথে বসায় দিছস। এই আম্মা, বেশি বাড়াবাড়ি করো না, যা হইতাছে এটা কিন্তু ঠিক হইতাছে না। কি লাগাই আরে বাবা, বাবা ফয়েজ, ফয়েজ উঠো, বাবা কি হইছে? ফয়েজ উঠা, উঠা। আল্লাহ গো, আমি জান উঠে যাই গেছে গো। আল্লাহ মা, কথা গো। আহারে, ভাইটা বিদেশ থেকে কত বড় একটা ওষুধ নিয়ে ফিরে আসছে। চিকিৎসার টাকার জন্য কার কার কাছে না গেছিল, শেষমেশ আমার কাছে বলছিল জমিটা বিক্রি করে দিব তার। কিন্তু সেই জমিটা তার ছোট ভাই বেইমানি কইরা তার নিজের নামে লেখা নি। খুশি হইছস না তুই? খুশি হইছস? নে, তোর ভাই মইরা গেছে, মইরা পয়রা আছে। এটাই তো চাইছিলি, তাই না? তুই তো এটাই চাইছস।
তোর জীবনের সমস্ত আপদ বিপদ ঝামেলা সব শেষ হয়ে গেছে। এখন তুই সব কিছু দখল কইরা আরামে এসে থাক। সব দখল করে নে, তোর আর কোনো ভাগিদার নাই, কেউ নাই। এই ভাই তোর পড়াশোনার লাগি নিজে পড়াশোনা বন্ধ করছে, তোরে ভালো রাখনের লাগি বিদেশ গিয়া কঠোর পরিশ্রম করছে। রোদ নাই বৃষ্টি নাই, কত কষ্ট করে কামাই করছে তোর শখ পূরণ করার লাগা, তোর শখ পূরণ করার লাগা। আর তুই সেই ভাইয়ের কাছ থেকে সবকিছু চাইরা নিছস, সংসার আলাদা কইরা নিছস, বাড়ি থেকে পর্যন্ত বাইর করে দিতে চাইছস। কর বাইর কর, এখন বাইর করে দে। তুই তো একটা বেঈমান, তুই একটা বেঈমান। নইলে কেউ বাপের সমতুল্য ভাইয়ের সাথে এমন করে? করে না। তোর আজকে লাখ লাখ টাকা, সব কিছু তোর, আর তোর ভাই বিনা চিকিৎসায় হইরা গেছে। হেই, তুই কি মরবি না? তোর মরার ভয় নাই? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবি? এই যে এতটুকু কর্ম করছস, কোন মুখ নিয়ে দাঁড়াবি? আল্লাহ তোরে ছাড় দিব না, এই পাপের শাস্তি তুই পাবি। তোর তো কোনো ক্ষতি হইল না, তুই তো সব পাইলি, বাড়ি জমি সংসার। আমি হারাইছি, ক্ষতি যাওয়ার আমার হইছে। আমার পেটের সন্তান দুনিয়ায় আউনের আগে এতিম হয়ে গেছে, বাপ করে ডাকতে পারবো না সে। আমি তোর অভিশাপ দিতেছি, আমি মন নাই তোর অভিশাপ দিতেছি। তুই ধ্বংস হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি। ফয়েজ ভাই চিঠিটা আমার কাছে দিয়ে গেছিল, বলছিল তার যদি কিছু হয়ে যায় চিঠিটা আপনার কাছে পৌঁছায় দিতে। বিদেশে যখন রোগটা ধরা পড়ছিল তখন অনেক বড় মুখ কইরা দেশে আইছিলাম, যে দেশে আমার পরিবার আছে। আমার পরিবারের সবাই মিল্লা আমার চিকিৎসা করাইয়া, অপারেশন করাইয়া আমার সুস্থ করে তুলব। এই চিকিৎসার 3 লাখ টাকা আর এমন কি। কিন্তু দেশে আসার পর বুঝলাম আমি আসলে সবার কাছে শুধু টাকা কামানোর মেশিন ছিলাম। আমার অসুস্থতার কথা শুনি না সবাই খুব বিরক্ত হইল। আমি বিদেশে থাকলেই সবাই খুশি। দেশে আইসা সবারে খুব সমস্যাতে ফালাইয়া দিছি। পরিস্থিতি দেখা আর কাউরে রোগটার কথা বলার সাহস পাই নাই। তবুও চাইছিলাম চিকিৎসা করাবো, কিন্তু আমার মায়ের পেটের ভাই আমার সাথে যা করলো তা আমি কল্পনাও করতে পারছিলাম না। বিদেশে আমি সেই মানুষগুলোর লিগা কুত্তার মতো খাটছি, সেই মানুষগুলাই দেশে আসার পরে এমন বেইমানি করব আমি চিন্তাও করি নাই। ভাইরে, আমি চইলা যাওয়ার পর আমার বউ আর আমার বাচ্চারা এতিম হয়ে যাইব। ও ঘরে অন্তত দেখিস আমি আমার পুরো বাড়িটা তোরে দিয়ে গেলাম। ব্যাংকে আমার 1 লাখ টাকার মতো আছে, সেটাও তোরে দিয়ে গেলাম। তবু আমার বউ বাচ্চা আর মায়ের দেখিস। আমাদের প্রবাসীদের কখনো অসুস্থ হইতে নাই, কখনো ক্লান্ত হইতে নাই, কখনো টাকার হিসাব চাইতে নাই, কখনো দেশে ফিরতে নাই। আমাদের উচিত শুধু হাড় খাটুনি পরিশ্রম করা আর দেশে টাকা পাঠানো, তাইলেই পরিবার খুশি। সবাইকে ফয়েজ নামের যন্ত্রণা থেকে মুক্তি দিলাম। ভালো থাইকো তোমরা। ওকে আমি দেখ কয়টা থাপ্পড় মারি। এই ছোট লোকের বাচ্চা, তুই আবার কি আমার হাত ধরছিস কেন? এত বড় সাহস হয় কি করে? আমার হাত ছাড়, ছাড়। তোর এত বড় সাহস যে তুই আমার মার গায়ে হাত দেস? হ্যাঁ, আমার মা শুধু আমাকে ছোটবেলা থেকে শিখাইছে যে নারীদের সম্মান দিতে। যদি না শিখাইতো না, তাহলে তুই যে হাত দিয়ে আমার মায়ের মারছস না, তুই হাতটা ভাঙ্গা তোর পকেটে ঢুকাই দিতাম। এত বড় সাহস তোর, এত বড় কলিজা, তুই আমার হাত ভেঙে দিবি? What the fuck? আমি তোর কলিজা টেনে ছিঁড়ে বের করে দেখবো তোর কলিজা কত বড়। তুই চিনিস আমাকে? আমি হলাম মাহি, মাহি খান, এই শহরের সবচাইতে বড় ব্যবসায়ীর একমাত্র মেয়ে। আমি যদি একটা কল দেই না, এখানে পুলিশ এসে তোকে আর তোর এই বুড়ি মাকে না তুলে নিয়ে যাবে, বুঝতে পারছিস? এই আওয়াজ নিচে, আস্তে কথা বল। আর তুই কি বললি?
ফোন দিলে আমার মায়ের আর আমার উঠাই নিয়ে যাবো? ফোন দে, ফোন দে। কারে ফোন দিবি? আশেপাশে ভালো করে দেখ যে গ্রামবাসী কিভাবে তাকায় আছে, আমাদের পুরো ঘটনাটা দেখতেছে। এই গ্রামবাসী হলো আমাদের গ্রামবাসী। যদি একটি ইশারা দেই না, তোরে জাস্ট পিস পিস করে ফেলাইব। তোর দিমাগ কেমনে ভাঙতে হয় এটা আমার ভালো করে জানা আছে। ছোট লোকের বাচ্চা, ওপেন প্লেসে তুই সবার সামনে আমার মুখে চুনকালি মাখছিস। আমি তোর জীবনে নরক যন্ত্রণা ধরাই দিব। আমি যদি মহি খান হয়ে থাকি, আর জীবন তুই ভুগবি। এই নরক যন্ত্রণা তোকে শেষ করে দিবে। চল। মা, 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 আপনি আমাকে মাফ করে দেন। আমার ভারী অন্যায় হয়েছে। কালকে আমি আপনার গায়ে থাপ্পড় মেরেছি। আমি সারা রাত ঘুমাতে পারিনি মা। আমি জানি আমি ক্ষমার অযোগ্য অন্যায় করেছি। তারপর আমি আপনার পা ধরে ক্ষমা চাচ্ছি। আরে না না, কি করতেছো তুমি? তুমি এত বড় লোকের মাইয়া, আর আমি গরিব মানুষ, আমার পায়ে ধরতেছো কেন তুমি? এই বড় ঘরে জন্ম নিয়ে তো আমি অমানুষ হয়েছি। আমি একটা অমানুষ, সবার সাথে সবসময় দুর্ব্যবহার করেছি, মানুষকে মানুষই মনে করিনি। আপনি দয়া করে আমাকে মাফ করে দেন না মা। কে বড় লোকের বেটি? হ্যাঁ, হঠাৎ কইরা এত পরিবর্তন? কে নাটক করতেছেন? আমি আপনার মার কাছে মাপ চাইছি। আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাচ্ছি। আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আমার অন্যায় হয়েছে। তোর কে ক্ষমা করবো? তুই যে অপরাধ করছস সেটা ক্ষমার অযোগ্য। এই বেরো, বেরো বাসা থেকে। ফয়েজ, চুপ কর। আরে ও যখন আমাদের কাছে মাপ চাইতেছে, আরে একটা মানুষ যখন আল্লাহর কাছে মাপ চায়, তখন তো আল্লাহও ক্ষমা করে দেয়। আর আমরা তো সাধারণ মানুষ, তুই ওরে মাফ করে দে। যাও মা, আমি তোমারে ক্ষমা করে দিলাম। তোমার উপরে আমার কোনো ক্ষোভ নাই। আমি দোয়া করি আল্লাহ যেন তোমারে খুব ভালো একজন জীবন সঙ্গিনী দেয়। আপনি চাইলে আমি সঠিক জীবন সঙ্গী খুঁজে পাবো মা। মানে আমি আপনার ছেলের বউ হতে চাই। আমি জানি আপনার ছেলের মতো এত ভালো জীবন সঙ্গী আমি আর কোথাও পাবো না। আপনি আমাকে আপনার ছেলের বউ করে নেন। আরে মা, এই কি বলে এই মেয়ে? এই আপনার কি মাথা খারাপ হয়েছে? তার ছিঁড়ে গেছে? মানে কোথায় আপনি আর কোথায় আমি? আপনার সাথে আমার বিয়ে মানে কি বলতেছেন এগুলো আবল তাবল কথা? এই বেরোন, বেরোন বাসা থেকে। মা, মা, আমি আপনার ছেলেকে ছাড়া অন্য কারো কাছে বিয়ে করব না। কাউকে আমি বিয়ে করতে চাই না, কারো ঘরে বউ হতে চাই না। আমি এতদিন একটা অন্ধকার জগতে ছিলাম। আমি ভালো হতে চাই, আমার জীবনটা সুন্দর করে সাজাতে চাই মা। আপনি আমাকে সাহায্য করেন, আপনার ছেলের বউ করে নেন। আমি দেখবেন অনেক ভালো বউ হব মা। আপনি একটু দয়া করেন আমাকে, আপনার ছেলেকে একটু বোঝান না মা। আপনার মতো এত ভালো শাশুড়ি আমি কোথাও পাবো না। আপনাদের সাথে আমি সারা জীবন কাটাতে চাই মা। দাও মা, তুমি এই মেয়েটারে ক্ষমা করে দিছো ঠিক আছে, কিন্তু এই মেয়ের লগে আমার বিয়া না না মা, এগুলো সম্ভব না। আরে আপনি দাঁড়াচ্ছেন কেন? দাঁড়ায় আছেন কেন? বেরোন, বেরোন বাসা থেকে। চুপ কর। আরে একটা মেয়ে যখন আমাদের উসিলায় ভালো হতে চাইতেছে, তখন আমরা তারে সুযোগ দিব না কেন? আর আমাকে উসিলায় যদি ও ভালো হয়, তাহলে আল্লাহ আমাকে সাহায্য করব। আমি আর কোনো কথা শুনতে চাই না। আগামীকালই তবে আমি বিয়ে দেব। মা তুমি কি কইতাছো? মানে তুমি যা কইতাছো ভাইবা চিন্তা কইতাছো? হ্যাঁ, আমি ঠিক মতোই চিন্তা ভাবনা করে বলতেছি। আগামীকালই তবে বিয়া। আরে আমি তোর মা, তুই কি আমার কথা শুনবি না? মা, আজকে আমি সবচাইতে বেশি খুশি। এর আগে না আমি এত খুশি হইনি। আপনি দেখবেন আমি দুনিয়ার সবচেয়ে সেরা বউ হয়ে দেখাবো। আহারে, মহিলাটা আজকে মরে গেল। গতকাল ছেলের বিয়া দিব দেখা আমারে দাওয়াত দিছিল, আজকে সে দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর কি লীলা খেলা, মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। ফয়েজ, আমাদের বাসায় সবাই আসতে যাচ্ছিল, আমি সবাইকে না করেছি। শোনো,
তুমি নিজেকে না একা ভেবো না। আমি সব সময় সারা জীবনের জন্য তোমার সাথে আছি। তোমাকে একা ফেলে কোথাও যাব না। মায়ের দোয়া আছে আমাদের উপর। মায়ের লাশ কবর দেওয়া হলে আমরা ঢাকা চলে যাব। তুমি আমার সাথে ঢাকা চলে যাবে, কেমন? আমার বাসার সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। ঢাকা গেলে তুমি নতুন একটা পরিবার পাবে। মা মা ও মা ও মা মা কথা গো মা 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 ও মা মম, দেখো আমি সাথে করে কাকে নিয়ে আসছি। আপনি মেবি ফয়েজ ভাইয়া, রাইট? অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে ভাইয়া যান না ভাইয়া, রেডি হয়ে আসেন। রেডি মানে ঠিক বুঝলাম না, রেডি হতে যাব কেন? কিসের জন্য আবার? আপনার বিয়ের জন্য। যান রেডি হয়ে আসেন। আপু দাঁড়িয়ে আছিস কেন? যা। আচ্ছা ওয়েট ওয়েট, আমি সবার সাথে ফয়েজকে পরিচয় করে দিই আগে। ফয়েজ, ইনি হচ্ছে আমার মম। আর ওকে তো চিনোই, আমার ছোট বোন লিয়া। আর ও হচ্ছে আমার কলিজার টুকরা একমাত্র ছোট ভাই মুন্না। এভাবে পরিচয় করে দিতে হবে না, এটা তো ভাইয়ের নিজেরই বাসা। সে যেহেতু এখানে আছে, দু একদিন থাকলে তো এমনিতেই চিনে যাবে। এটা কি জোর করে পরিচয় করার কিছু আছে? যা রেডি হয়ে আয়। ভাইয়া যান না, রেডি হয়ে আসেন, দেরি হয়ে যাচ্ছে। আন্টি, আসলে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আজকে না করলে কি হয় না? মানে আমার মা আজকেই মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফয়েজ ভাইয়া, আপনার মা মারা গেছে গতকাল। এখন বাজে 2টা, মানে পরের দিন হয়ে গেছে। যান রেডি হয়ে আসেন, কারণ আমরা সবাই আপনার বিয়েতে উল্লাস করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আর দাঁড়ায় আছেন কে? যান না, যান। যা আপু রেডি হয়ে আয়। ওদেরকে মা দেখছো কত খুশি। যাই হোক মা, তাহলে আমি কাজে নিয়ে আসি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বিয়েটা সম্পূর্ণ হলো। বাবা, তোমাদের জন্য অনেক দোয়া রইল, আমার অনেক ভালোবাসা। হাতটা দাও, দে মা। আমার মেয়েটা তোমার হাতে তুলে দিলাম। যত দুঃখ কষ্টই হোক না কেন, ওর হাতটা তুমি কোনোদিনও ছেড়ে দিও না। মা, আমি আপনাকে ছুঁয়ে পাওয়া দিচ্ছি। আমি সারা জীবন আপনার মেয়ের পাশে থাকবো, সারা জীবন একসাথে থাকবো। চল মা, আয়। আমি ভাবতেও পারছি না যে আমার জীবনে এত আনন্দ আসবে। জানো মাহি, মা মরে যাওয়ার পর ভাবছিলাম যে আমি হয়তো একদম এক হয়ে গেছি। এই পৃথিবীতে আমার কেউ নাই, একদম এটিমের মতো। কিন্তু দেখো, তুমি আমার জীবনে এসে আমার জীবনটা একদম পরিবর্তন করে দিলা। তোমার জন্য আমি একটা নতুন পরিবার পেলাম, নতুন একটা মা পেলাম, ছোট একটা ভাই পেলাম, ছোট একটা বোন পেলাম, আর তোমার মতো একটা জীবনসঙ্গী পেলাম। মানে সবকিছু না আমার কাছে স্বপ্নের মতো মনে হইতেছে, যে আমি মনে হয় স্বপ্ন দেখতেছি। তুই আসলেই স্বপ্ন দেখতেছিলি, এবার বাস্তবে বেরিয়ে আয়। মানে মানে বুঝতেছিস না? তুই মানে বুঝতেছিস না? আমার মতো একটা শহরে স্মার্ট মেয়ে তোর মতো একটা গেও খ্যাতকে বিয়ে করবে নিজের ইচ্ছায়, প্রেম ভালোবাসার কারণে? এই তুই কি বোকা নাকি? তোর মনে পড়ে না তুই আমার সাথে কি করছিলি? তোর মনে পড়ে না গ্রামে কতগুলো লোকের সামনে তুই আমার মুখে চুনকালি দিছিলি? তখনই আমি নিজের কাছে না নিজেকে প্রমিস করছিলাম, তোর এই প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। বুঝতে পারছিস? আর প্রতিশোধ নেওয়া এখন থেকে শুরু। আমার বেড থেকে নাম, নাম আমার বেড থেকে।
নাও আমার বেড থেকে। এই ছোট লোকের বাচ্চা, আমার বেডে বসার মতো কোনো যোগ্যতা তোর আছে? হ্যাঁ, মনে আছে এলাকার সবার সামনে আমার গায়ে পানি ঢালছিলি, আমার মুখে চুনকালি ঢালছিলি, ইচ্ছা মতো মার ছেলে মিলে আমাকে অপমান করছিলি। আমি না তা ভুলে যাই, তাই আমি প্ল্যানিং করে তোকে বিয়ে করে ঢাকা নিয়ে আসছি, শুধুমাত্র তোকে নরক যন্ত্রণা দেব। বুঝতে পারছিস? তোকে আমি এতটা কষ্ট দিব, এতটা কষ্ট দিব, তিলে তিলে শেষ হয়ে যাবে। তোর শরীরের প্রতিটা জায়গা কেটে আমি লবণ লাগাবো, তারপর আবার চিকিৎসা করব, তারপর সেখানে মরিচ লাগিয়ে তারপর তোকে কষ্ট দিব। মাহি, তুমিও তো আমার মার সাথে বেয়াদবি করছিলা, ওনার গায়ে পানি ঢেলে দিছিলা। আমি সবকিছু ভুলে তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি। বাহ, তোর আকুতি মিনতি না খুব ভালো লাগতেছে, আমার মনের জ্বালা মেটাচ্ছে। বুঝতে পারছিস? জীবনটা না মেওনা করে ভিক্ষা চাচ্ছিস আমার কাছে বাঁচার জন্য। মাহি, আমি তোমার স্বামী। এই কিসের স্বামী রে? কিসের স্বামী? তোকে আমি স্বামী হিসেবে মানি? তোর আমার স্বামী হওয়ার যোগ্যতা আছে? কাবিনে কয় লাখ টাকা কাবিন দিছিস জানিস? কয় লাখ টাকা দিছিস? 50 লাখ টাকা, যা জীবনও পরিশোধ করতে পারবি না, আর আমার কাছ থেকে মুক্তিও তোর মিলবে না। সারা জীবনে নরক যন্ত্রণা তোর ভোগ করতে হবে। মাহি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কেন ছেড়ে চলে যাব? ভালোবাসা? সারা জীবন মনে হয় বাংলা সিনেমা দেখে বড় হয়েছিস, তাই না? তাই মুখে বাতেলা ফুটতেছে, বাংলা সিনেমার ডায়লগ আসতেছে। এই যে দেখছিস স্টাম্প, শোন, তুই যদি কোনোভাবে আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে পালাতে চাস না, সাথে সাথে তোর নামে 1 কোটি টাকার মামলা হবে, যে তুই এই বাড়ি ছেড়ে 1 কোটি টাকা নিয়ে পালিয়েছিস। এখন ভেবে দেখ, তুই পালাবি নাকি চুপচাপ এই বাড়িতে থাকবি? আর তাছাড়া এই শহরের ডিআইজি আমার মামার খুব ক্লোজ ফ্রেন্ড, তুই যদি পালাস তাহলে ভাব কি অবস্থা হবে। আমার মামা তোকে কুকুর দিয়ে খাওয়াবে, বুঝতে পারছিস? এখন তুই ভেবে দেখ, পালাবি নাকি এই বাড়িতে থাকবি? আমার মামা যদি তোকে ধরতে পারে, সারা জীবন জেলে পচে মরবি। এখন তুই ভেবে দেখ, পালাবি নাকি 1 কোটি টাকা জরিমানা দেবে। আমাকে এইভাবে বিপদে ফেলার কোনো মানে আছে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। এটা তো কিছুই না, আসল খেলা তো আগামীকাল থেকে শুরু। প্রতিশোধ কাকে বলে তুই দেখবি। আমি না আমাকে প্রমিস করেছি, তোকে আমি নরক যন্ত্রণায় পুড়ে মারবো, বুঝতে পারছিস? নাও গেট আউট। এই শোন, তোকে আর একটা খবর দে, তোর মা আছে না, এমনি এমনি মরেনি। তোর মাকে আমি নিজের হাতে গলা টিপে না মেরে ফেলছি। কষ্ট লাগতেছে তাই না? অফস, কিন্তু কি বলতো, তোর তো কিছুই করার নেই। পুলিশের কাছে যাবি, মামলা করবি, লাভ নাই, কারণ তারা তদন্ত করে কোনো কিছু পাবে না। আমি তোর মার লাশ কবর করে বের করে ভ্যানিশ করে দিয়েছি। তাই সুন্দর মতো এই বাড়িতে থাক, আমার কথা মতো চল, যাবে না? যা। মা, আপনি কখন আসলেন? বাবা, সারা রাত এখানে ঘুমিয়েছিলাম? না বাবা, আসলে ওই আমি জানি তোমাকে হাজবেন্ড হিসেবেও মেনে নেয়নি। মা, আপনিই বলেন তো, এখানে আমার কি দোষ? আমি কি করছি, আমি কি ভুল করছি বলেন তো? আমার তো কোনো দোষ নাই। আমি তো মায়ের ভালোই বাসছি, ওর ভালোবাসা বিয়ে করছি, কিন্তু ও এখন আমার সাথে এগুলো শুরু করছে, আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ বাবা, আসলে তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার মেয়ে। আমার মেয়েটা একটু জেদি, খুব খারাপ। এই শহরের মানুষদের সাথে চলাফেরা করতে করতে ও এরকম হয়ে গেছে। রাত বিরাত বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে, আমার কথা শুনে না, যেমনি খুশি এমনি চলে। বাবা, তুমি পারবে আমার মেয়েটাকে ঠিক করতে, তুমি ছাড়া আর কেউ পারবে না ওকে ঠিক করতে। বাবা, যে করেই হোক তুমি আমার মেয়েটাকে ভালো পথে নিয়ে আসো। আমি চাই আমার মেয়েটা সাংসারিক হোক, ভালো কিছু হোক। তুমি আমার সন্তানের মতো, আমি চাই তোমরা দুজনে একসাথে থাকো। আম্মা, আম্মা, আপনি কান্না করেন না। আসলে জানেন, আপনার চেহারা দেখলে না আমার মার কথা মনে পড়ে যায়। আপনার দেখতে আমার মার মতোই লাগে। আপনি যদি কষ্ট পান তাহলে আমি অনেক কষ্ট পাই। আপনি কান্না করেন না আম্মা। বাবা,
তুমি আমাকে আম্মা বলে ডেকো না, এখন থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। আমি তোমার মুখে মা ডাক শুনতে চাই। ঠিক আছে, আমি আজকে থেকে তোমার মা বলে ডাক দিব। হ্যাঁ। আমার তো মা নাই, আমার মা তো মরে গেছে গা। মা, তুমি আমার লেগে একটু দোয়া করো। আমার যত কষ্টই হোক, আমি একদিন না একদিন এই মাহিরে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবো। তুমি খেলে আমার লেগে একটু দোয়া করবা। ইনশাল্লাহ, আমার দোয়া সবসময় তোর সাথে আছে। তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। ফয়েজ, বসো বাবা, বসো। এই ফকিনীর বাচ্চা যদি আমার পাশে বসে, আমি কিন্তু নাস্তা করব না। লিয়া, একটা থাপ্পড় দিয়ে তোর দাঁত করা ফেলে দিব। ফয়েজ তোর বড় বোনের জামাই, তোর দুলাভাই। মম, কি আর বিশ্রী গ্রান আসতেছে? মম, ওর গায়ে একটা বিশ্রী গ্রান আসতেছে। ওরা চাপাও থেকে বিরক্তি লাগতেছে। উফ, খাবারের রুচি নষ্ট হয়ে যেতেছে। মম, আমার ছোট ভাই বোনদের কেন কথা শোনাচ্ছ? ওরা খারাপ কি বলেছে? সত্যি তো, ওর শরীর থেকে বাজে একটা গন্ধ আসতেছে। কেন, তুমি কি নাকি তুলা দিচ্ছ? পাচ্ছ না? আর ওর কি বিবেক নেই কাদের সাথে কিভাবে চলাফেরা করতে হয়? ওর কোন যোগ্যতা আছে আমাদের সাথে খেতে বসা? এই, তুই কেন আমাদের সাথে খেতে বসবি? তোর না এই বাড়ির চাকর হবারও যোগ্যতা নাই। শোন, এখন থেকে আমরা যা যা বলবো ঠিক সেটাই শুনবি, আর কখনো ভুলে আমাদের সাথে খেতে বসবি না। এখন যা, খাবার নিয়ে নিচে যা, এখনই খাবার নিয়ে নিচে বসে খাবি, যা। মাহি, তোদের মতো তিনটা অমানুষ সন্তান আমার পেটে কি করে হলো আমি তো ভাবতেই পারছি না। ছি 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 ছি। মম, আসলে না তোমার কথা শুনে না মনটাই ভরে গেছে। আর না গলা দিয়ে মনে হয় খাবার নামবে না। এনিওয়েজ, থাকো, আমি অফিসেই যাই। Hey you, clean my shoes. এই শুয়োরের বাচ্চা, তোর কি বলতেছিস? তুই কি আমার কথা বুঝতেছিস না? তোর যে বলতেছি আমার জুতাটা ক্লিন করতে, এটা কি তোর কথা কানে যায় নাই? তোর বাচ্চা। এই শোন, নেক্সট টাইম যেটা বলবো সেটা ঠিকঠাক মতো করবি। আইদার বেল্ট দিয়ে মেরে একদম পিঠের চামড়া তুলে দিব। কত বড় একটা অমানুষ। ছি। মুন্না যা করছে একদম ঠিক আছে, ও ঠিক কাজটাই করছে। ওর অফিসে লেট হচ্ছে, আর অফিসে না ওর ইম্পর্টেন্ট মিটিং থাকে, কারো মতো তোর বসে বসে খায় না। ও যে কি মিটিং করে আমার সব জানা আছে। আমার কোম্পানিটাকে ও দিনে দিনে ডুবাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন ম্যানেজার সাহেব, কি খবর? ম্যাম, সবকিছু ঠিকঠাক চলতেছে, কিন্তু ম্যাম ব্যাপার কিভাবে বলি, আমাদের খুব লস হয়ে যাচ্ছে। কোনো মিটিংও উনি অ্যাটেন্ড করে না। এছাড়া ওনাদের বন্ধু বান্ধব নিয়ে গান বাজনা করে, আমাদের কোম্পানির এমপ্লয়িরা খুব কষ্টে আছে। আর এছাড়া একটা বিদেশি বায়ার আজকে আসছিল, কিন্তু অফিসের ভিতরে এইসব অবস্থা দেখে ওনাদের প্রজেক্টটা বাতিল করে চলে গেছে। কি বলছেন আপনি? এত কিছু হয়ে গেছে, আপনি আমাকে জানাননি? আর মুন্না যে অফিসের মধ্যে এইসব করছে এগুলো জানাননি কেন আমাকে? ঠিক আছে, আমি আসছি। ফয়েজ, ফয়েজ, এদিকে আসো তাড়াতাড়ি। আমার ডেকেছো আমাকে? হ্যাঁ ডেকেছি, তাড়াতাড়ি এক্ষুনি রেডি হয়ে নাও। রেডি হবো মানে? কোথায় যাবো আমরা? আরে বাবা, সবকিছুকে বলতে হবে নাকি? যা বলেছি তাই করো। জি ঠিক আছে মা, আমি রেডি হয়ে আসতেছি। মুন্না, এসব কি? তুই অফিসের মধ্যে নেশা করছিস? হ্যাঁ, তোকে এই কোম্পানিতে এমডি বানিয়েছি এগুলো করার জন্য, অফিসের মধ্যে নেশাবানি করার জন্য? কেমন মম, এইটা তো জেনারেশন, আর এই জেনারেশন এটা হয়। আমি তো আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে জাস্ট একটু চিলি তো করছি, এখানে অন্য আর কি। বসে পোলা বাড়ি খাই, আমি তো জেনারেশনটা মিলাইছি। ও জেনারেশন,
বেয়াদব, হ্যাঁ? একে তো অন্যায় করেছিস, তারপর বড় গলায় কথা বলছিস। তুই তো এই কোম্পানির এমডি হওয়ার যোগ্যতাই রাখিস না। তুই এখান থেকে বেরিয়ে যা, বেরো এখান থেকে, বেরো বেরো। হ্যাঁ, বসো, এখানে বসো। আজ থেকে এই কোম্পানির এমডি তুমি। কি বলছেন? মানে আমি এই কোম্পানির এমডি, আমি কি পারবো? অবশ্যই পারবে ইনশাল্লাহ। তুমি অনেস্ট মানুষ, ভালো মানুষ, তোমার দ্বারাই সম্ভব। তুমি পারবে এই কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যেতে। আমার দোয়া আছে তোমার সাথে বাবা। অল দ্য বেস্ট। মম, এটা কি শুনলাম? তুমি নাকি মুন্নাকে অফিস থেকে বের করে দিয়ে মিসকিনের বাচ্চাকে এমডি পদ দিয়েছো? মানে আমি কি এটা ভুল শুনছি নাকি? তুমি আমাকে খুলে বলো তো কি শুনলাম? এটা আমি কি শুনলাম? তুই যা শুনেছিস সঠিক কথাই শুনেছিস। তুমি নিজের ছেলেকে এমডির পদ থেকে সরিয়ে একটা মিসকিনকে সেখানে বসাইছো, আবার বলতেছো ঠিক করছো, সঠিক শুনছি। মানে এটা কিভাবে করছো? আমার মাথায় কাজ করতেছে না কোনো। মাহি, কথাবার্তা একটু ঠিক মতো বলিস। কয়েস তোর স্বামী, এভাবে কথা বলতে পারিস না তুই। কিসের স্বামী? কিসের স্বামী? যাকে আমি স্বামী হিসেবে মানি না আর কোনোদিন মানবো না, সে আমার স্বামী হয় কিভাবে? আর তাছাড়া ওর কিসের যোগ্যতা? একটা অশিক্ষিত গেও, গরিবের আবার যোগ্যতা কিসের? ওদের কি যোগ্যতা আছে জানো? বড়লোকদের কিভাবে ফুসলিয়ে ফাসলিয়ে তাদের টাকা মেরে খাবে, বুঝতে পারছো? তো তোমাকে ব্ল্যাক ম্যাজিক করছে, ব্ল্যাক ম্যাজিক। শোনো মা, একটা কথা বলি, এই সিদ্ধান্ত একদিন তোমাকে খুব পস্তাবে, মাইন্ড ইট। মেয়েটা পাগল হয়ে গেছে, কি করে নি কি বলে ও নিজেও জানে না। মাদার ফকারটার জন্য মম আমাকে অফিস থেকে বের করে দিছে, ওকে কোম্পানির এমডি বানাইছে। রাগে আমার শরীরটা কামড়াইতেছে। শুয়োরের বাচ্চা, খেত কামলা। ও আজকে বাসায় আসতে না আসতেই কত বড় অঘটন ঘটায় দিচ্ছে, তুই চিন্তা করতে পারতেছিস? কালকে তো ওর জন্য বাসাটাই থাকাই দুষ্কর হয়ে যায়। আমার মাথায় না একটা আইডিয়া আছে, আইডিয়াটা শুন। আপু যেহেতু ওরে কষ্ট দিতে চায়, শাস্তি দিতে চায়, আর আমরা কি চাই? ও বাসা থেকে বের হয়ে যায়। দুইটাই কাজ হলো যদি আমরা একটা কাজ করি। কি করলে? শোন, ওরে যদি ধর্ষণে মামলায় ফাঁসায়, ও জেলে যাবে, এদিকে বাড়ি থেকে সরে গেল, তো কোম্পানিটাও তোর নামে চলে গেছে, বুঝোস নাই? এটা কে পসিবল করবে? কে? তুই কি বলতেছিস? করবো আমি, বলতেছি। আমি ওর রুমে যাব, ওন্নাটা ফেলবো, ফেলেই চিৎকার করবো। চিৎকার শোনা মাত্রই তুই আম্মু আর আপুকে নিয়ে আসবি, বুঝছস? তারপর ওর মারধর করবি, গালিগালাজ করবি। আমি জানি আমি আম্মুর মেয়ে, আমার এই অবস্থা দেখে আম্মু নিশ্চিত পুলিশে ধরাই দিবে, বাস আপদ বিদায় হয়ে যাবে, উটকো জামালা আমাদের চলিয়া যাবে। শাবাশ, গ্রেট আইডিয়া। মাদার ফাকার, এইবার বুঝবি আমরা কি জিনিস। হাত মিলাই কোথায়? কিলিয়া, কিছু বলবা? আম্মু! আপু! তাড়াতাড়ি আসো! আমাকে আমার সাথে কি করতেছেন? আরে কি আরে আমি আপনার ছোট বোনের মতো না, আমার বলে করেন না। না! কি হইছে? কি হইছে? আরে মা, কি রে, কি হয়েছে? হ্যাঁ, শীতল হচ্ছিস কেন? কি রে, বল না। আমি একটা অঙ্ক বুঝার জন্য দুলাভাইয়ের কাছে আসছিলাম। আপু রুমে ছিল না, সে এই সুযোগে আমার সাথে বিশেষ করে ভাই আমি লিয়ারে কিচ্ছু করি নাই, ও তো এখানে এসে দাঁড়ায় ছিল, তারপরে যে উন্নাস করে ডাকাটাই শুরু করছে। আমার বিশেষ করে আমি কিচ্ছু করি নাই। দেখছো মম, ছোট লোকের বাচ্চাটা এমনি আমার বোনের সাথে অসভ্যতামি করেছে, আবার বড় গলায় কথা বলতেছে। তুমি পুলিশে কল দাও, ওর একটা শাস্তির ব্যবস্থা করো। বিশ্বাস করো মাহি, আমি কিচ্ছু করি নাই। আমি কসম খাই বলতেছি আমি কিচ্ছু করি নাই। আমি তো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়া ছিলাম, ও তো শুধু শুধু সেই যে ওড়না খুলে এই নাটক করতেছে। বিশেষ করো আমাকে বিশেষ করে আমি কিছু করি নাই। কত বড় একটা অমানুষ! তুই শেষমেশ তোর ছোট বোনের মতো একটা শালি, তার সাথে তুই এমন করতে দ্বিধাবোধ করলি না? তুই কি একটু লজ্জাও করলো না? মম, মম তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি এক্ষুনি পুলিশকে ডাকো, ওর ধর্ষণ মামলা এক্ষুনি জেলের ভিতরে পাঠায় দিই। 14 শিখের ভাত খাইলেও বুঝবে।
না না না, পুলিশে ডাক দিতে হবে না। দেখ, আমাদের বাড়ির একটা মান সম্মান আছে, পুলিশ ডাক দিলে মানুষ দেখবে, লজ্জায় আমাদের মুখ থাকবে না কিছু। এক কাজ করি, তার চাইতে লিয়ার সাথে ফয়েজের বিয়ে দিয়ে দিই। বিয়ে মানে? আম্মু এখানে বিয়ে কোত্থেকে আসলো? আমি এনে বিয়ে করব না। তোমরা একে শাস্তি দেবা না তুমি আমার সাথে বিয়ে ভাবতেছো? না মা, কখনো না। ঠিকই তো মম, মানে এখানে বিয়েটির কথা আসতেছে কোত্থেকে? কই রং করছে তুমি থানায় দিবা, তুমি বিয়ের কথা আসতেছো কে? আসলে মম, তুমি শুরু করছো কি? তুমি ওকে শাস্তি দেবে, পুলিশ ডেকে ধরাই দিবে, তা না করে তুমি বিয়ের কথা কেন বলতেছো? ফয়েজ যেহেতু লিয়ার সাথে একটা অন্যায় করেই ফেলেছে, তাহলে এক কাজ করি, পুলিশ ডেকে পুলিশের সামনে বিয়েটা দিয়ে দিই, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আম্মু, পুলিশ ডাকার কি দরকার আছে? পুলিশ ডাকার কোনো দরকার আছে? আর তাছাড়া ফয়েজ ভাই কিছু করে না, আমি হ্যাঁ? কেন? এই লিয়া শোন, মম, তুমি কিন্তু তোমার মেয়েরও সাপোর্টটা দিতে পারতা, শুধু শুধু এই রাস্তা ছেড়ে সাপোর্টটা না দিয়ে। কি বলছিস তুই? হ্যাঁ, ঠিক। বাবা ফয়েজ, আমি সব বুঝতে পেরেছিলাম, তাই তো বিয়ে শাদীর কথা বলেছি, পুলিশের কথা বলেছি। দেখলি না কিভাবে সুরসুর করে মুখ দিয়ে বের হয়ে গেল আসল কথাটা। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি তোর সাথে আছি, আল্লাহ তোর সাথে আছে, তোর কিচ্ছু হবে না। মা, তোমার এই হাতটা যতদিন আমার মাথার উপর আছে আমার কিচ্ছু হবে না, জানি। শুধু আমাদের একটু দোয়া করো। ঠিক আছে বাবা, তুই কোনো টেনশন করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ। ভাই, তুমি এখানে কি করতেছো? আরে ছেলেটাকে? ঠিক আছে, বাসা চলো। এই হ্যালো মিস্টার ওয়েট ওয়েট, মাহি, এটা সেই ফকিন্নির বাচ্চাটা না যেটা গ্রাম থেকে আসছে? ও মা, এটা চিনে যাচ্ছে না, কোটটাই পরে একদম সাহেব হয়ে গেছে। এই স্টুপিড, আমি মাহির হাজবেন্ড। তুই কে? এই কিসের হাজবেন্ড? এই তোকে কখনো আমি হাজবেন্ড হিসেবে মানছি? কখনো মানিনি আর কখনো মানবো না। শোন, সূর্য হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আমার ফিউচার হাজবেন্ড, বুঝতে পারছিস? মাহি, তুমি এগুলো কি বলতেছো? তুমি আমার ঘরের বউ, আর তুমি আমার ঘরের বউ হইয়া বাইরে একটা পয় পুরুষের সাথে মিলামেশা করতেছো। দেখো, এগুলো কিন্তু আল্লাহ কখনো সহ্য করবো না। কিসের পরপুরুষ? কাকে তুই পরপুরুষ বলতেছিস? তোর সাথে পরিচয় হওয়ার আগে থেকে ও আমার জীবনে আছে, বুঝতে পারছিস? আমার বয়ফ্রেন্ড। সে কি একটা কুলক্ষণ, আমি গ্রামে ঘুরতে গেলাম আর অমনি তুই আমার গলায় ফেসে গেলি, তখন থেকে পিছনে ছাড়ছিস না। শোন, তোর সাথে না আমার কোনো সম্পর্ক কখনো থাকবেই না। মাহি, আমি তোর অনেক বেশি ভালোবাসি। দেখো, মাথা ঠান্ডা করো, চলো বাসা চলো, আসো। ভালোবাসা মাইফু, আমি তোকে কখনো ভালোবাসিনি, কখনো ভালোবাসবো না। সূর্য চলো। মা, কি হয়েছে? তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ বাবা, আমি খুবই টেনশনে আছি, মাহি এখনো বাসা ফিরেনি, ফোনও ধরতেছে না, ফোন বন্ধ পাচ্ছি। কি বলছো? রাতের প্রায় 12টা বাজে, এখনো মাই বাসা আসে নেই? হ্যাঁ বাবা, ওর বন্ধু বান্ধবের এখানে খবর নিয়েছি, মুন্না গিয়েছে, মুন্না খুঁজছে কিন্তু ওকে পাচ্ছে না কোথাও, আমার মাই কোথায় গেল? আচ্ছা মা, প্লিজ তুমি কান্না করো না, তুমি একটু শান্ত হও। আমি দেখছি যে মাই কোথায় গেছে। আমি যেখান থেকে পারি, যেইভাবে পারি, আমি মাইকে খুঁজে বের করবো। ঠিক আছে বাবা, বসো। তুই যেখান থেকে আমার মেয়েটাকে খুঁজে বের করে নিয়ে আয়। ঠিক আছে। এই বেরো, এক্ষুনি বের হয়ে যা, বেরো বেরো, তোরে যেন আমার বাড়ির তীরসীমানা না দেখি, বাগান থেকে। সূর্য, তুমি আমার সাথে এমন কেন করতেছো? আমি তোমাকে ভালোবাসি, তুমি না
আমাকে ভালোবাসতে সূর্য? ভালোবাসতাম, এখন ভালোবাসি না। তোর মতো একটা বিয়ের মালরে আমি ভালোবাসুম জানতে কা? সূর্য, তুমি এগুলো কি বলতেছো? তোমার সাথে আমার সম্পর্ক এতটাই গভীর যে আমাদের ফিজিক্যাল রিলেশন অবধি হয়েছে। আর যে বিবাহিত লাইফের কথা বলতেছো, ওই ছেলেটার কথা বলতেছো, ওই ছেলেটা আমাকে কোনো টাচ করে অবধি দেখে নাই। বিয়ে করছস, বাসুর করছস, এক লগে থাকছস, তোরে ছুঁয়া দেখে নাই, এটা আমার বিশ্বাস করতে হইব? আমার কি বোকাচোদা মনে হয় তোর? তোরে যেন আমার দুই চোখের সামনে না দেখি। কোনোদিন যদি আমার দুই চোখের সামনে পড়ছস, তোরে গলা চিপা মাইরা ফালামু। কথাটা কান দিয়ে শুনে রাখ, বাগান থেকে। আমি যদি তোমার জীবনে নাও আসতাম, তারপরেও এই ছেলেটা তোমাকে ছুঁড়ে ফেলে দিত। মাহি, আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি। তুমি যদি এরকম হাজারটা ছেলের কাছেও যাও, আমি তোমাকে ছেড়ে চলে যাব না, সারা জীবন আগলে ধরে রাখবো। আমি ভুল করে ফেলছি, অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, আমি যা করছি সব ভুল, সবটাই ভুল ছিল। আমি কখনো বুঝতে চেষ্টা করিনি তুমি আমাকে কতটা ভালোবাসো। আরে কি করতেছো? এখন তো বুঝতে পারছো। চলো আমরা নতুন করে শুরু করি। মাহি মাহি মা জানো, ওই বাজে ছেলেটা আমাকে নিয়ে রুমে যায়, খারাপ কিছু করতে চাইছে। মা বলিস, আমার সাথে অনেক জোরাজুরি করছে, আমাকে নিয়ে রুমে গেছিল, বাজে কাজ করার চেষ্টা করছে। কিন্তু ফয়েজ আমাকে এত কিছুর পরও বাঁচিয়ে নিয়ে এসছে। আমাকে না ফয়েজ মাফ করে দিয়েছে জানো। দেখেছিস, যেই ছেলেটাকে তুই খারাপ মনে করেছিলি, যাকে এত অপবাদ, এত অপমান, এত কিছু করেছিস, তারপরেও ও তোকে এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। মুন্না, দেখেছিস, তুই ভাতের প্লেট লাথি দিয়ে ফেলে দিয়েছিলি, কিচ্ছু মনে করেনি। লিয়া, তুই এত বড় অপবাদ দিয়েছিস, তারপরে সে তোকে মাফ করে দিয়েছে। কত বড় একটা ভালো ছেলে, এরকম ছেলে আর পাবি না তোরা। তারপরে তোদেরকে কত ভালোবাসে, আমার মেয়েকে এত বড় বিপদ থেকে বাঁচিয়ে এনেছে। আমি আপনার সাথে অনেক ভুল করছি। টাকার লোভে আমি অনেক বড় অমানুষ হয়ে গেছি, কিন্তু আজকে আমি আমার ভুল বুঝতে পারছি। আমার বোনের এরকম খারাপ অবস্থায় যে আপনি পাশে থাকবেন আমি তো আশাই করি নাই। সত্যি ভাই, আপনার সাথে অনেক অন্যায় করছি, অনেক কষ্ট দিচ্ছি আপনারে। প্লিজ ভাই, মাফ করে দেন। চলেন না ভাই, আপনি মিলেমিশে থাকি। ভাইয়া, আমাকেও মাফ করে দেন, আমারও অনেক বড় ভুল হয়ে গেছে। ওই দিন আসলে আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না, তাই এত বড় ধরনের অন্যায় করে ফেলছি। আমি অনেক লজ্জিত ভাইয়া, প্লিজ আমারে মাফ করে দেন। আরে কি শুরু করলা তোমরা? আমরা একটা পরিবার, তাই না? একই পরিবারে একসাথে থাকি, আমাদের মধ্যে কিসের মাপ, কিসের ক্ষমা, কিসের লজ্জা? শোনো, একটা পরিবারের মধ্যে থাকতে গেলে টুকটাক ঝগড়াঝাটি হয়, এই সব কিছু ভুলে গিয়ে আমাদের আগে বাড়তে হবে, সবাইকে মিলেমিশে থাকতে হবে। আর হ্যাঁ, একটা কথা, আমি কারো উপরে কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। দেখেছিস মা, এমন একটা সোনার টুকরো স্বামী পেয়েছিস তুই। এই ছেলেটাকে তুই দুঃখ কষ্ট দিস না মা, সারা জীবন তোর রাগলে রাখিস, ও তোকে সুখেই রাখবে। মা, সবার উদ্দেশ্যে আমার একটা কথা আছে। কি কথা বাবা? আসলে মা, আমি চাচ্ছিলাম যে মাইকে নিয়ে গ্রামে চলে যেতে। আসলে শহরের চাকচিক্য জীবন আমার একদম ভালো লাগে না। আমি চাই গ্রামে গিয়ে ছোট্ট একটা বিজনেস করে মাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে। আর ঢাকার যে ব্যবসা আছে সেটা তো মুন্নাই দেখতে পারবে, সেটা ওই দেখুক। আমি বরং গ্রামে চলে যাই, আসলে গ্রামের মানুষ তো, গ্রামে ভালো থাকতে পারবো। ভাইয়া, কি দরকার? আমাদের তো এত সুন্দর এত বড় একটা বাড়ি আছে, তো এত সুন্দর বাড়িটা থাকতে আপনি গ্রামে গিয়ে থাকতেন কেন? মোনা, তুই চুপ কর তো। ওদের যেখানে ভালো লাগবে ওরা এখানেই যাবে, আর মাঝে মধ্যে আমরা তো যাবো, আমরা বেড়াবো, ঘুরে আসবো। কি বলিস মাহি? খুবই মজা হবে। এই যে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে দেখে রেখো।
এভাবে ভালোবাসবে তুমি। ঠিক আছে দোয়া করবেন। মাই আবার না মানে ওই যে টাঙ্কি খালি করতে হবে, হ্যাঁ ধরো ব্যাগটা এখানে থাকলো, যাই খালি করে আসি। তাড়াতাড়ি আসবেন নাহলে বাস মিস করবো। अरे मैं यूं गया रियू आया। রে আমার কি বোকাচোদা মনে হয়? হ্যাঁ কি মনে করছিলি যে আমি তোর এলার সংসার করবো? তুই যে পানিটা খাইছিস না, এই পানির মধ্যে আমি ইচ্ছা কইরা মেডিসিন মিশা করেছিলাম। তুই সব বুঝবি, কিন্তু হাত পা লড়াইতে পারবি না। সবকিছু প্ল্যান আছিল আমার, প্ল্যান। মনে করছিস সবকিছু ভুলে গেছি? তুই আমার মায়েরে মারছস।